শুরুতেই নজর রাখবো কোচবিহারের দিকে। কেন নজর রাখবো তার কারণ কোচবিহারের রাস্তাতে নোট, কিন্তু না, সেটা পাকিস্তানের নোট, ভারতীয় নোট নয়। ছবি দেখাচ্ছি আপনাদের, এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মেখলিগঞ্জের রানীহাটির রাস্তায় পাক কারেন্সি, স্টেট ব্যাংক অফ পাকিস্তান লেখা নোট উদ্ধার হয়েছে। এক যুবক দেখতে পেয়েছেন, কিন্তু কিভাবে এই নোটগুলি এখানে এলো? শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। শুভঙ্কর, পাকিস্তানের নোট কোচবিহারের রাস্তায় কিভাবে? দেখো, একেবারেই সেটা নিয়েই কিন্তু সেটাই লাখ টাকার প্রশ্ন, যে পাকিস্তানের নোট ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া মেখলিগঞ্জের রানীরহাট এলাকায় গতকাল রাতে মেখলিগঞ্জের এক যুবক, রানীরহাট এলাকার যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সে সময়ই সেই দুটো পাকিস্তানের কারেন্সি উদ্ধার হয়। রাস্তায় পড়ে থাকতে দেখেন একটি 100 টাকার নোট এবং একটি 10 টাকার নোট। প্রথমে ছেলেটি বুঝতে পারেননি, ভেবেছিলেন যে খেলার টাকা, খেলার জন্য যে নোটগুলো ছাপা হয় সে ধরনের কিছু। পরবর্তীতে দেখা যায় যে না, সেটা একটা পাকিস্তানের কারেন্সি। এরপরই খবর দেওয়া হয় মেখলিগঞ্জ থানার পুলিশে, এবং মেখলিগঞ্জ থানার পুলিশ এসে সেই নোট দুটি উদ্ধার করে নিয়ে যায়। তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই যে বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম রানীরহাট, সেখানে কি করে এই পাকিস্তানি নোট দুটি এলো? তবে গোয়েন্দাদের একাংশের ধারণা, হয়তো যেহেতু বাংলাদেশ সীমান্ত লাগোয়া, সেই বাংলাদেশ থেকে কেউ এপারে লুকিয়ে সেই টাকা এনেছিল কিনা এবং তার থেকে সেই টাকা পড়েছে কিনা, সবটাই কিন্তু খতিয়ে দেখছে মেখলিগঞ্জ থানার পুলিশ। সোনিয়া, বেশ, ওইখানে দেখলাম টাকাটা পড়ে আছে, তো আমি গিয়ে টাকাটা তুললাম, তুলে দেখলাম যে আমাদের এই ইন্ডিয়ার টাকা না, পাকিস্তানের টাকা। কত টাকা পেয়েছেন? 110 টাকা। আচ্ছা, কাউকে কি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেছেন অথবা অচেনা কেউ? না, ওরকম চোখে পড়েনি এখনো, ওরকম দেখা যায়নি এখনো। আর এদিকে ফের সীমান্ত পেরিয়ে জাল নোট, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে জাল নোট, মালদায় সক্রিয় জাল নোট কারবারিরা। 21 লক্ষ টাকার জাল নোট সহ দুজন গ্রেপ্তার। কিভাবে বেঙ্গল এসটিএফ এর জালে এলো নোট কারবারিরা, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সেবক রয়েছেন আমার সঙ্গে। সেবক, কিভাবে এই জাল নোট কারবারিরা এসটিএফ এর জালে এলো, কতদিন ধরে তাদের এই কারবার চলছিল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একদমই সোনিয়া, দেখো, প্রথমেই যেটা বলবো যে 20,87,000 টাকার জাল নোট উদ্ধার হয়েছে। সাম্প্রতিককালে একসঙ্গে এত বিপুল অঙ্কের জাল নোট কিন্তু মালদাতে উদ্ধার হয়নি, বরং কয়েক মাসে বা 2-1 বছরের মধ্যে জাল নোটের রমরমা অনেকটাই কমেছিল, হ্রাস টানা গিয়েছিল, এমনটাই মনে করা হচ্ছিল। তখনই একসঙ্গে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। আরো উল্লেখযোগ্য হলো এই জাল নোটগুলি কিন্তু অত্যন্ত উচ্চ গুণমানের, অর্থাৎ খালি চোখে দেখে এই জাল নোটগুলিকে কিন্তু চেনা যথেষ্ট শক্ত, অর্থাৎ বাজারে সহজেই এই জাল নোটগুলি ছড়িয়ে যেতে পারত, এমনটাই আশঙ্কা করছেন এই গোয়েন্দারা বা যারা তদন্তকারী তারা। আরো একটি বিষয় হলো যে এই জাল নোটগুলি যারা ধরা পড়েছে, এই ঘটনায় দুজনকে পুলিশ ধরেছে বা এসটিএফ ধরেছে। তারা একজন বৈষ্ণবনগরের, একজন কালিয়াচকের, দুজন প্রাথমিক জেলায় জানিয়েছে সীমান্তের ওপারে, অর্থাৎ বাংলাদেশ থেকে তারা এই জাল নোট আনছিল বা এনেছিল। কিন্তু বাংলাদেশ থেকে হঠাৎ করে আবার জাল নোট যে আসছে, যে কথাটা এরা বলছে, তার জন্য তাদেরকে আজকে মালদা আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তাদের জেরা করে আরো তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা, কারণ এখানে কোনো নতুন করিডোর চালু হচ্ছে কিনা, এখানে চক্র আবার নজর রাখবো। চিংড়িহাটা মেট্রোর জট কাটাতে উদ্যোগী হাইকোর্ট উদ্যোগী জট কাটানোর জন্য চিংড়িহাটা মেট্রোর, কারণ চিংড়িহাটায় আটকে 3 পিলার বসানোর কাজ। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, হাইকোর্টের কি পরামর্শ? একটি মামলা হয়, মামলার প্রেক্ষিতে RVNL অর্থাৎ যারা এই মেট্রোপথটা তৈরি করছে, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড, তাদের তরফে আইনজীবী অভিযোগ করেন যে 3টে পিলার সেই খুঁটি তৈরি সম্পূর্ণ হলে গৌরকিশোর ঘোষ স্টেশন এবং বেলেঘাটা যে মেট্রো স্টেশন, এই কাজ সম্পূর্ণ হবে। কিন্তু 3টে পিলার পোঁতার জন্য 2 সপ্তাহ শুক্র, শনি, রবি সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত ট্রাফিক ব্লক লাগবে তাদের, অর্থাৎ সেই সময়টা EM বাইপাস বরাবর যে ট্রাফিকের ফ্লো থাকে, শুক্রবার, শনিবার, রবিবার সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা পর্যন্ত ট্রাফিক সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এই অনুমতি তারা পাচ্ছে না কলকাতা পুলিশের কাছ থেকে, তাই এই কাজটা বন্ধ হয়ে আছে।
এক্ষেত্রে রাজ্য সরকারের যে যুক্তি, রাজ্য সরকার বলছে 2022 সাল থেকে আরভিএনএল যে প্রতিশ্রুতি দিয়েছিল এই কাজটা করার জন্য, কারণ আমরা জানি আমাদের এই শহর কলকাতা শহর তা উত্তর দক্ষিণে বিস্তৃত, এবং এই উত্তর দক্ষিণে যে শহর বিস্তৃত তার অন্যতম মূল সড়কপথের লাইফলাইন সেটা হলো ইএম বাইপাস। সেই ইএম বাইপাসে 2022 সাল থেকে আরভিএনএল বলছে তারা 3টে লিঙ্ক সাবওয়ে বানিয়ে দেবে, এটা যাতে কাজের আটকে না থাকে। কিন্তু আজ পর্যন্ত আরভিএনএল সেই আন্ডারপাস তৈরি করেনি। এই অবস্থায় বিচারপতি সুজয় পাল বলেন, যদি উভয় পক্ষ, এক্ষেত্রে রাজ্য সরকার, সেটা কেএমডিএ, সেটা কলকাতা পুলিশ, সেটা একই সঙ্গে কেএমআরসিএল এবং আরভিএনএল, সবাই যদি অন্তত একটা চা চক্র বা চা বৈঠকের মতো বসে আলোচনা সমাধান সূত্র খুঁজে বার করে, তাহলে এটাতে মানুষ উপকৃত হবে। আদালত মনে করছে এটা জনস্বার্থের মতো একটা বিষয়, কারণ যে অরেঞ্জ লাইনে ইতিমধ্যেই ট্রেন চলাচলের যে বিষয় রয়েছে, সেখানে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন সেটা হচ্ছে এই গৌরকিশোর ঘোষ স্টেশন এবং বেলেঘাটা স্টেশন, কারণ এইখান থেকে মানুষ কিন্তু সেক্টর 5-এ যেতে পারবে খুব সহজে। এই জায়গাটাতেই আপাতত কাল 2টোর মধ্যে সব পক্ষকে মতামত জানাতে বলা হয়েছে। সেই মতামত জানার পর কবে বৈঠক বসা যাবে, সব পক্ষ বৈঠকে বসবে, সেই বিষয়টাই কাল অর্থাৎ বৃহস্পতিবার চূড়ান্তভাবে সিদ্ধান্ত জানিয়ে দেবে বিচারপতি সুজয় পাল। তবে এক্ষেত্রে একটা বিষয় না বললেই নয়, ইস্ট ওয়েস্ট মেট্রো করার সময় তৎকালীন বিচারপতি দীপঙ্কর দত্ত যেভাবে উদ্যোগী হয়েছিলেন, একই রকমভাবে উদ্যোগ কিন্তু আজ দেখা গেল বিচারপতি সুজয় পাল তার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের। কালকের অপেক্ষা, এক্ষেত্রে মেট্রোর ক্ষেত্রে কোনো সুখবর আসে কিনা, উভয় পক্ষে সম্মত হয় কিনা বৈঠক অবস্থা, সেটাই দেখার। বেশ, অবশ্যই নজর থাকবে অর্ণব। অন্যদিকে পোলবায়, সেখানে পুলিশ সেজে তোলাবাজি, মানে পুলিশ পরিচয় তোলাবাজি। পোলবায় পুলিশের জালে 2 ভুয়ো পুলিশ। কিন্তু এরা কতদিন ধরে এই কাজ করছিল, কতদিন ধরে এই তোলাবাজি করছিল? একেবারে নেতাদের নাম করে ব্যবসায়ীদের থেকে লাখ লাখ টাকা দাবি করছিল, এমনটাই অভিযোগ। কিভাবে এদের হদিশ পাওয়া গেল? সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, এই যে পুলিশ পরিচয় তোলাবাজি করছিল তারা, এদের হদিশ কিভাবে পাওয়া গেল, কিভাবে খোঁজ মিলল, কতদিন ধরে এই কাজ চালাচ্ছিল তারা, কারণ লাখ লাখ টাকা দাবি করছিল তারা? হ্যাঁ দেখো, এই গত বৃহস্পতিবার থেকে সুগন্ধা একটি কারখানা রয়েছে, সেই কারখানাকে তারা টার্গেট করে এবং পুলিশি পোশাক পরে দীর্ঘ অনেকবার তারা ওখানে যায় এবং ভয় দেখায় যারা কারখানার মালিক রয়েছে থেকে কর্মী থেকে তাদেরকে ভয় দেখায় যে তাদেরকে 50 লক্ষ টাকা দিতে হবে, নাহলে বিভিন্ন নেতার নাম করে তাদের কারখানা বন্ধ করে দেবে, সেই হুমকিও দেয়। এবং তারপরে ভয়েতে তারা প্রায় 1,65,000 টাকা নগদ এবং ফোনপের মাধ্যমে তারা যে কারখানার মালিক আছে সে তাদেরকে টাকা দিয়ে দেয়, যেহেতু তারা পুলিশি পোশাক পরেছিল। এবং তাদের কাছে একটি যে আগ্নেয়াস্ত্র খাপ ছিল, পুলিশের যে বন্দুক থাকে সেই বন্দুকের খাপ ছিল, একটি কার্তুজের ব্যাগ ছিল, 2টি ফোন ছিল, এই পুলিশ উদ্ধার করে। এবং ঘটনায় যখন জানতে পারে পুলিশ, যখন এই সুগন্ধা মোড়ে গতকাল রাত্রিবেলায় ঘটনা জানতে পারে, তারপরে ওই কারখানা থেকে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে নিয়ে আসে কোলবা থানায় এবং আজ চুঁচুড়া আদালতে 5 দিনের রিমান্ডের জন্য তাদের চুঁচুড়া আদালতে পাঠানো হয়। এবং এই ঘটনাতে যে ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ী খুব ভয় পেয়ে যায় যে এই পুলিশি পোশাক পরে, যে ভুয়ো পুলিশ সেজে যে এইরকম ভাবে কারখানার মধ্যে চলে আসে, এবং পুলিশও জানায় যে এর পেছনে আরো অন্য কেউ আছে কিনা, আরো আগে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা সেটাও খতিয়ে দেখছে। বেশ, যাদের নামে কমপ্লেন হয়েছে ওনার নাম একজন প্রতাপ ঘোষ আর একজন আছে ডাকনাম বুবাই। এরা পুলিশের লোক বলে নিজেদেরকে পরিচয় দিয়েছে। আমাদের অফিসে একদিন আসে গত বৃহস্পতিবার, তারপরে আমাকে তো হেনাস্তার মতো করে আমাকে ভয় খাইয়ে দেয় যে এইখানে এত বড় বিজনেস করছো, তো আমাদেরকে না জানিয়ে এসব ব্যবসা করছে কিসের জন্য। 50 লক্ষ টাকা ভাই আমার কাছে টাকা ধার নিয়ে ওর কাছে ইনভেস্ট করেছিল, ওই সবে দিয়ে 4 লাখ টাকা প্রতি মাসে 7% ইন্টারেস্ট দেয় বলেছিল। প্রথম 2-3 মাস দেয়, তারপর আর দেয় না। আমি ওকে টাকা চাই, ও বলে দাদা আমার কাছে টাকা আসছে না, এই নেই সেই নেই। তখন দেখা করতে যায়, ওরা তখন বলে শুক্রবার দিন টাকা দেবো। তার মাঝখানে সেদিন কি আমাদের 25,000 টাকা দিয়েছিল। 25,000 টাকা দেওয়ার পরে কালকে টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেওয়ার নাম দেখে চা ফাঁক সব খাওয়ালো দিয়ে এবার দেখছি এক এক করে সব লোক জড়ো হয়ে গেছে। আমি তখন আমার ওয়াইফকে ফোন করে বলি যে থানায় ফোন করতে বা থানায় আসে। তখন ওরা থানা থেকে গিয়ে আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসে। ওরা এসে আবার কমপ্লেন দেয় যে আমি নাকি 1,65,000 টাকা ওদের কাছ থেকে নিয়েছি। গয়নার দোকানে চুরি, ডাকাতি, লুটের ঘটনা রুখতে এবার শিলিগুড়িতে নতুন উদ্যোগ, থেফট অ্যালার্ম সিস্টেম।
শিলিগুড়িতে এবার থেফট অ্যালার্ম সিস্টেম। এই থেফট অ্যালার্ম সিস্টেম শিলিগুড়ি পুলিশের পাইলট প্রজেক্ট। কিভাবে কাজ করবে এই থেফট অ্যালার্ম সিস্টেম? পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, অত্যন্ত ভালো উদ্যোগ, তা বলার অপেক্ষা রাখে না, কারণ পরপর সোনার দোকানে বিভিন্ন জেলাতেও আমরা দেখেছি যে চুরি, ডাকাতি, লুটের ঘটনা ঘটে। সেক্ষেত্রে এই পাইলট প্রজেক্ট শিলিগুড়ি পুলিশের কিভাবে কাজ করবে, কত টাকা খরচ হবে? দেখো, একটি আজই কিন্তু পাইলট প্রজেক্ট হিসেবে পথ চলা শুরু করলো এই নয়া প্রযুক্তি, যেখানে এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু এই যে চুরি, ডাকাতি কিংবা এটিএম লুট এসব ঘটনা কিন্তু অনেকটাই রোধ করা যাবে, এমনটাই ধারণা পুলিশের। কি থাকবে, যে একটি ডিভাইস থাকবে, সেই ডিভাইসের আন্ডারে যে 100টি দোকান আওতাভুক্ত হতে পারে সেই ডিভাইসের আন্ডারে, এবং যেসব দোকান এই ডিভাইসের আওতাভুক্ত হবে সেসব দোকানে কিন্তু একটা করে সুইচ বোতাম থাকবে। কোনো রকম যদি দিনে দুপুরে বা দোকান চলাকালীন যদি এরকম চুরি, ডাকাতি বা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে, তৎক্ষণাৎ কিন্তু দোকানের কর্মী বা মালিক বা অন্য কোনো স্টাফ সেই সুইচ বোতামের যদি পুশ করে, তখনই কিন্তু যে নিকটবর্তী যে পুলিশ স্টেশন বা পুলিশ আউটপোস্ট থাকবে, সেখানে যে কন্ট্রোল রুম, সেখানে এই ডিভাইসটা বসানো থাকবে দ্রুত। সেখানে কিন্তু ভেসে আসবে কোন দোকানে হয়েছে, লোকেশন কি, রীতিমতো মুহূর্তে কিন্তু ট্র্যাক করে ফেলা যাবে, এবং তারপরে কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যেতে পারবে। কিন্তু রাতের বেলা কী হবে? রাতের বেলা মূলত যে বিশেষ করে যে এটিএম যেসব জায়গায় রয়েছে অসংরক্ষিত এটিএম, সেখানে কিন্তু একটা ভাইব্রেটার মেশিন থাকবে, যেখানে একমাত্র এটিএম লকার ভাঙা হচ্ছে এমন কোনো পরিস্থিতি তৈরি হলেই তখনই কিন্তু সেই ভাইব্রেটারের মাধ্যমে সেই ডিভাইসে এসে পৌঁছাবে এবং পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতে পারবে। এবং আজ শিলিগুড়ি পানি ট্যাঙ্কি আউটপোস্টের অন্তর্গত এলাকায় একটি সোনার দোকানে কিন্তু পাইলট প্রজেক্ট হিসেবে এই ডিভাইস বসানোর কাজ শুরু হয়েছে, এবং আগামী দিনে শিলিগুড়ি চুরি, ডাকাতি, লুট অনেকটাই ঠেকানো সম্ভব হবে, তা বলার অপেক্ষা রাখে না। অ্যালার্ম সিস্টেম এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। প্যানেল প্লাস যে একটা বাটন আছে, সেটা কিন্তু এনএস জুয়েলার সেখানে কিন্তু আমরা একটা রেখেছি। এই সার্ভার যেটা আছে 100 এস্টাবলিশমেন্টকে সার্ভিস দিতে পারবে। প্যানিক কোনো কাণ্ড হয়ে যায় ওই পার্টিকুলার আপনার সোনা দোকানে বা আপনার কোনো ধরুন এটিএম এ, তো সেখান থেকে সেন্সার হিসাবে বা ম্যানুয়ালি যদিও বাটনটা প্রেস করা হয়, তখন আমরা এখানে যে সার্ভারটা আছে পানি ট্যাঙ্কি টিওপিতে, এখানে কিন্তু অ্যালার্ম বাজবে। যত এটা আমরা কিন্তু আপনারা লাগাবেন, তত সেফটি অ্যান্ড সিকিউরিটি যেটা আছে সেটা আমরা কিন্তু প্রোভাইড করতে পারবো।